হ্যালো, আসসালামু আলাইকুম। এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা একটু জানাও। নেটের মনে হয় খুব প্রবলেম করছিল আমার ক্লাসটা স্টার্ট করতে। কতটুকু মনে হয় 32 নাম্বার ক্লাস অবধি তখন থাকবে। এখন হলো 33 থেকে আমরা শুরু করি। দেখো, হোয়াট ইজ আ মর্ফ? মর্ফ কি? এনি ফনেমিক শেপ অর রিপ্রেজেন্টেশন অব এ ফনিম ইজ আ মর্ফ। মানে এখানে কি বলতেছে, ফনেমিকের যে কোনো ঘটন কিংবা ফনিমের যে বিভিন্ন বর্ণনা বা চিত্র, এগুলো হলো মর্ফ। এক কথায় মরফিমের যে ফিজিক্যাল বৈশিষ্ট্য বা ফিজিক্যাল যে ব্যাপারটা, এটাই মূলত মর্ফ। বুঝাতে পারছি মর্ফ কি? সকলের কাছে ক্লিয়ার হয়েছে মর্ফ? হোয়াট ইজ মর্ফ? এনি ফনেমিক শেপ, যে কোনো ফনেমিক ঘটন, অর রিপ্রেজেন্টেশন অব আ ফনিম, অথবা ফনিমের যে কোনো চিত্র বা প্রতিনিধি বা ঘটন অথবা বর্ণনা, এই সকল কিছুই মূলত মর্ফ। মর্ফ 32 নাম্বার সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? হোয়াট ইজ আ মর্ফ? যে কোনো ফনেমিক ঘটন কিংবা ফনেমের যে কোনো চিত্র বা বর্ণনা, এটাই মূলত মর্ফ। তারপর 34 নাম্বার, হোয়াট ইজ মরফিম? মরফিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিং। মরফিম হলো অর্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক। ইট ইজ দ্য, অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ইট ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল অর মিনিংফুল ইউনিট অব আ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার সবচেয়ে ক্ষুদ্র ব্যাকরণগত কিংবা অর্থগত সবচেয়ে ক্ষুদ্র এককই মরফিম। হোয়াট ইজ অ্যালোমর্ফ? অ্যালোমর্ফ কি? এনি ডিফারেন্ট ফর্ম, এনি ডিফারেন্ট ফর্ম অব আ মরফিম। মরফিমের যে কোনো বিভিন্ন রূপ ইজ অ্যান অ্যালোমর্ফ অফ দ্য মরফিম। এটাই হলো ওই মরফিমের অ্যালোমর্ফ। অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, অ্যান অ্যালোমর্ফ ইজ আ ভেরিয়েন্ট ফর্ম অব এ মরফিম। একটা মরফিমের যে বিভিন্ন রূপ থাকে, এই রূপগুলোই হলো অ্যালোমর্ফ। যেমন একজন মানুষের অনেকগুলো নাম থাকে, মানুষটা কিন্তু একটাই। মনে করো আমার একটা নাম, আমি মানুষটা মরফিম। হ্যাঁ, আমি মরফিম। আমার যে বিভিন্ন নাম আছে, এই নামগুলি হলো মূলত অ্যালোমর্ফ। তো সকলের কাছে 35 নাম্বার অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো? 35 নাম্বার অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। এটা খুব সম্ভবত, আমার খেয়াল না এক্স্যাক্টলি, অনেক আগে একটা প্রশ্ন করে দিয়েছিলাম। একদম লিঙ্গুইস্টিক্সের প্রথম দিকে। আহ, আমি হ্যান্ড নোটে লিখে রাখছিলাম, ওটা আমি দিবনে। আমাকে কি মানে ক্লাস শেষ করে আমাকে মেনশন দিয়ে এটা মনে করেই দিবা, তাহলে আমি ক্লাসে এটা মানে হ্যান্ড নোটে লিখে রাখছিলাম কারেকশনটা। 35 নাম্বার অবধি সকলের কাছে কি ক্রিস্টাল ক্লিয়ার হইল ব্রিফগুলো? আচ্ছা, তারপর 36 নাম্বার, হোয়াট ইজ মরফোলজি? তো মরফোলজিটা কি? মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস ফরমেশন, ওয়ার্ডস ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রাকচার। তো মরফোলজি হলো শব্দের গঠন কিংবা শব্দের ফাউন্ডেশন। ফাউন্ডেশন বলতে কি বুঝো? গঠনই তো।
এটাকে আবার যদি যারা একটু বড় করে লিখতেছো এটা এইভাবে লিখতে পারো যে মরফোলজি ইজ আ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ ওয়ার্ডস ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রাকচার, ওইরকম করে লিখতে পারো। কিন্তু এত ঝামেলায় গিয়ে মানে ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে যেটা আছে ওইটাও দিতে পারো। ওকে, এক কথাই এক মার্ক তো এত কাহিনী করারও কোনো প্রয়োজন নেই। তো কি বলতেছে, মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রাকচার। মরফোলজি হলো শব্দের ভিত্তি এবং গঠনের আলোচনা। তারপর 37 নাম্বার, হোয়াট ইজ জিরোমর্ফ। তো জিরোমর্ফ কি? আ জিরোমর্ফ রেফার্স টু আ মরফিম। তো জিরোমর্ফ হলো একটা মরফিমকে নির্দেশ করে। দ্যাট হ্যাজ নো ভিজিবল ফর্ম, যেটার দৃশ্যমান কোনো গঠন নাই। বাট স্টিল ক্যারিজ মিনিং ইন এ পার্টিকুলার কনটেক্সট, কিন্তু কিছু নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে বা পরিস্থিতিতে এটা কি করে, অর্থ বহন করে। যেমন দেখো, কাঠ কাঠ কাঠ, দেখো এই কাঠের কি কিন্তু প্রেজেন্ট, ফাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মে কিন্তু একই রকম। এখন আমরা কি বুঝতে পারি আপাতত দৃষ্টিতে যখন প্রথমে আমরা দেখি কোনো জিনিসকে, তখন কি বুঝতে পারি এখানে কি ফার্স্ট টেন্স হিসাবে বসছে, নাকি প্রেজেন্ট টেন্স হিসাবে বসছে, নাকি ফার্স্ট পার্টিসিপল ফর্ম হিসাবে বসছে? কিন্তু একটা সেন্টেন্সের অর্থগত তার বিভিন্ন জিনিসগুলো অ্যানালাইসিস করে আমরা বলতে পারি এটা কি ফার্স্ট টেন্সের জন্য বসছে, নাকি প্রেজেন্ট টেন্সের জন্য বসছে, নাকি ফার্স্ট পার্টিসিপলের জন্য বসছে। আবার কিছু কিছু শব্দ আছে, যেমন শিপ, দেখো শিপ মানে কি, ভেড়া। এখন এই শিপকে যদি আমরা প্লুরাল ফর্মে বলি, মানে বহু বচনে বলি, তখনও কিন্তু শিপ। এখানে কিন্তু একটা এস উজ্জ আছে, হিডেন আছে। এই যে দেখো এই এসটা যে হিডেন আছে, এই ব্যাপারটাই মূলত জিরোমর্ফ। সকলের কাছে জিরোমর্ফটা ক্লিয়ার হয়েছে? জিরোমর্ফ আপাতত দৃষ্টিতে মানে জিনিসটা দেখা যায় না, কিন্তু আমরা যখন এটাকে পড়ি তখন বুঝতে পারি যে এখানে একটা কিছু আছে। ওকে, খেয়াল করো। আবার এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ইট ইজ এ মরফিম। এটা হলো একটা মরফিম দ্যাট ডাজ নট হ্যাভ এনি এক্সপ্লিসিট মার্কার, যেটার কোনো বাহ্যিক কোনো চিহ্ন নাই। such as a sound or written symbol, যেমন কোনো শব্দ অথবা লিখিত কোনো সিম্বল। বাট ইট স্টিল কন্ট্রিবিউটস টু দ্য মিনিং অফ এ ওয়ার্ড, কিন্তু তবু কি এটা একটা শব্দের অর্থে এটা ভূমিকা পালন করে। দ্বিতীয়টা দরকার নাই, প্রথমটাই দিও, প্রথমটা হলো ইজি আছে। জিরোমর্ফ সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? জিরোমর্ফ জিরোমর্ফ সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? মরফোলজি মিন্স ওয়ার্ড ফরমেশন, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় না এটা। এটা এইভাবে দিতে পারো যে মরফোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ওয়ার্ড ফরমেশন, ওইভাবে দিতে পারো। সায়েন্টিফিক স্টাডি এই কথাটা লিখতে পারো, তাহলে হলো এটা একটু বেটার সাউন্ড করে। বুঝাতে পারছি? এই যে মরফোলজির এটা তোমরা এভাবে দিতে পারো। মরফোলজি ইজ দ্য scientific study of words formation, এভাবে দিতে পারো। ওকে, এই যে এটাও দিতে পারো। আচ্ছা, তারপর বলতেছে হোয়াট ইজ বাউন্ড মরফিম। বাউন্ড মরফিম কি? যে মরফিমগুলো একা একা থাকতে পারে, মানে একা একা কোনো অর্থ প্রদান করে না, এগুলোকে মূলত বাউন্ড মরফিম বলা হয়, অথবা এগুলোকে বাউন্ড স্ট্রিমও বলা হয়। আ বাউন্ড মরফিম ইজ এ টাইপ অফ মরফিম। তো বাউন্ড মরফিম হলো এক ধরনের মরফিম দ্যাট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ ওয়ার্ড,
যেটা একটা শব্দ হিসাবে কাজ করতে পারে না। বুঝতে পারছি? হোয়াট ইজ ফ্রি মরফিম? যেমন এস, এটা কি কোথাও এস, রি, এই শব্দগুলো কি কোথাও সিঙ্গুলার ভাবে যদি আমি ইউজ করি এটার কি কোনো অর্থ আছে? কোনো অর্থ প্রদান করতে পারতেছে? সিঙ্গুলারলি কি এটা কি কোনোভাবে কিছু করতে পারতেছে? কিছু করতে পারতেছে না। তো এগুলোকে বাউন্ড মরফিম বলা হয়। বাউন্ড মরফিম মেইনলি হলো সাফিক্স প্রিফিক্স। হোয়াট ইজ ফ্রি মরফিম? ফ্রি মরফিম কি? ফ্রি মরফিম ইজ দ্যাট মরফিম হুইচ ক্যান ইন্ডিপেন্ডেন্টলি মেক আ মিনিং। তো ফ্রি মরফিম হলো ওই মরফিম যেটা স্বাধীনভাবে অর্থ প্রদান করতে পারে, অর্থ বানাতে পারে। যেমন প্লেস, প্লেস কি একটা অর্থ দেই না, জায়গা। এখন এই প্লেসের আগে যদি আমি রিপ্লেস কথাটা দিই, তার মানে কি এখানে কয়টা অর্থ দাঁড়ালো? রি আর হলো প্লেস। এখন দেখো তো রিটা কিন্তু কোনো অর্থ দিচ্ছে না, মানে একা একা কোনো সব অর্থ প্রদান করতে পারতেছে না, কিন্তু প্লেস কিন্তু করতে পারতেছে। এই রিটা হলো বাউন্ড মরফিম আর এই প্লেসটা হলো ফ্রি মরফিম। 38-39 সকলের কাছে কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা তো একটু ক্রিটিক্যালি হয়ে গেল। ক্রিটিক্যাল থেকে হবে না কেন? অবশ্যই হবে। এটা থেকে মনে করি আমি এখানে যেটা লিখছি এটা বেশি ইজি আছে। যে সিমেট্রিক্যালি, এই কথা লিখতে গিয়ে অনেকেই বানান ভুল করে ফেলবে। তারপর 40 নাম্বার, হোয়াট ইজ কনসোনেন্ট? কনসোনেন্ট কি? কনসোনেন্ট বাংলা কি? ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। আ কনসোনেন্ট ইজ আ স্পিচ সাউন্ড। কনসোনেন্ট হলো বাগধ্বনি দ্যাট ইজ আর্টিকিউলেটেড অথবা প্রডিউসড। আর্টিকিউলেটেড যদি তোমার কাছে টাফ মনে হয় তখন তুমি প্রডিউসড কথাটা ইউজ করতে পারো। এখানে মাস্ট যে জিনিসটা তোমাকে দিতে হবে, এই যে কনসোনেন্ট যখন উচ্চারণ করা হয় তখন আমাদের ব্রোকাল কর্ড আংশিক কিংবা সম্পূর্ণ কিন্তু ক্লোজ হয়ে যায়। এই কথা যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার কনসোনেন্টের ডেফিনেশন হবে না। আজকে কিছুক্ষণ আগে দেখছি যে গ্রুপের মধ্যে কেউ একজন কনসোনেন্টের শর্ট ডেফিনেশন চাচ্ছিল, একজনে দিছে, তারপরে বলতেছে আরও শর্ট। এখানে তোমাকে এটা যে পার্শিয়াল অথবা ফুল ক্লোজারটা যে হয়, বন্ধটা যে হয়, এই কথা অবশ্যই মেনশন করতে হবে, না হলে তোমার কনসোনেন্টের ডেফিনেশনই হবে না। তো কি বলতেছে কনসোনেন্ট? কনসোনেন্ট ইজ আ স্পিচ সাউন্ড। কনসোনেন্ট হলো একটা বাগধ্বনি দ্যাট ইজ আর্টিকিউলেটেড অর প্রডিউসড, যেটা উচ্চারিত কিংবা উৎপাদিত হয় উইথ আ কমপ্লিট অর পার্শিয়াল ক্লোজার। উইথ আ হবে, এখানে একটা আ হবে। উইথ আ কমপ্লিট অর পার্শিয়াল ক্লোজার অফ দ্য ভোকাল ট্রেক। আমাদের যে ভোকাল ট্রেক কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর সম্পূর্ণ কিংবা আংশিক বন্ধের মাধ্যমে যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এই সাউন্ডগুলি মূলত কনসোনেন্ট হুইচ অবস্ট্রাক্টস দ্য ইয়ার ফ্লো অ্যান্ড ক্রিয়েটস এ সাউন্ড, যেটা মূলত আমাদের যে বায়ু প্রবাহটা আছে এই বায়ু প্রবাহটাকে বাধা দেয় এবং একটা ধ্বনি সৃষ্টি করে। কনসোনেন্ট সকলের কাছে ক্লিয়ার হয়েছে? কনসোনেন্ট সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? কনসোনেন্ট অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। না ঘুমায়া থেকে তাড়াতাড়ি জানাও। আজকে 50টা ক্লিয়ার করব। ওকে, 50টা ক্লিয়ার করব। কনসোনেন্ট,
তারপর কি বলছে, হোয়াট ইজ এ ডেরিভেশনাল মরফিম। ডেরিভেশনাল মরফিমটা কি, তো চলো দেখি কি বলছে। আর ডেরিভেশনাল মরফিম ইজ আ টাইপ অফ মরফিম। তো ডেরিভেশনাল মরফিম হলো এক ধরনের মরফিম দ্যাট ইজ অ্যাডেড টু এ বেস অর রুট ওয়ার্ড, যেটা কিনা একটা মূল শব্দের সাথে যুক্ত করা হয়। টু ক্রিয়েট আ নিউ ওয়ার্ড, একটা নতুন শব্দ উৎপন্ন করার জন্য যে মরফিমগুলো মূল শব্দের সাথে যুক্ত করা হয়, এই মরফিমগুলোকেই মূলত ডেরিভেশনাল মরফিম বলা হয়। often changing its meaning or its part of speech, parts of speech। অনেক সময় কি এটার অর্থ এবং এটার যে পদ, এটা কি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই পদগুলো পরিবর্তন হয়ে যায়। তোমার যদি মনে হয় often changing its meaning or its parts of speech, এটা আমি দিব না, তোকে ফাইন দিও না, সমস্যা নাই, এটা এর আগেরটুকু দিলেই হবে। তো ডেরিভেশনাল মরফিম হলো এক ধরনের মরফিম যেই মরফিমগুলো নতুন শব্দ উৎপন্ন করার জন্য মূল শব্দের সাথে যুক্ত করা হয়। ওয়ার্ড ফরমেশন অথবা মরফিমের ক্লাসে মরফোলজি যে শ্রেণী বিভাগ করছিলাম, ওই ক্লাসের মধ্যে এটার বিস্তারিত আলোচনা আছে। হোয়াট ইজ ব্লেন্ডিং? ব্লেন্ডিং মানে কি? একত্রিতকরণ। ওয়ার্ড ফরমেশনে পড়ছি। ব্লেন্ডিং ইজ দ্য ওয়ার্ড ফরমেশন প্রসেস। তো ব্লেন্ডিং হলো ওয়ার্ড ফরমেশন প্রসেস। আচ্ছা, ইজ দা না দিয়ে এ দাও, একটা হবে, ওকে। তো ব্লেন্ডিং ইজ আ ওয়ার্ড ফরমেশন প্রসেস in which the parts of two or more words are combined to create new word, যেটার মধ্যে দুই বা ততোধিক শব্দের কিছু অংশ একত্রিত করা হয় নতুন শব্দ উৎপন্ন করার জন্য। ওকে, ফাইন। তারপর হোয়াট আর অ্যাক্রোনিমস? অ্যাক্রোনিমসটা কি? অ্যাক্রোনিমসটা হলো এটাই দিবা, প্রথমটা দিবা, এটা হলো সেট সাজেশনে আছে। অ্যাক্রোনিমস আর ওয়ার্ডস। অ্যাক্রোনিম হলো শব্দগুচ্ছ বা শব্দ দ্যাট আর ফর্মড বাই টেকিং দ্য ফার্স্ট লেটার ফ্রম ইচ ওয়ার্ড অব আ প্রেজ। একটা প্রেজের প্রতিটা শব্দের প্রথম অক্ষর নিয়ে যে শব্দটা গঠন করা হয়, এটাই মূলত অ্যাক্রোনিমস। অ্যাক্রোনিমস থেকে কিন্তু অ্যাব্রিভিয়েশন আলাদা, তাই না? আবার এই জিনিসটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে অ্যাক্রোনিমস আর শর্টেন্ড ফর্ম of some phrases or words. Acronyms হলো কিছু শব্দাংশের বা কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ। 43 অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? 43 অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এখানের সকল কিছু একদম নিউ করে দেওয়া হয়েছে। যদি ক্লাস করে থাকো, ক্লাসের মধ্যে ছিল, ক্লাসের মধ্যে একটা টপিকের কিন্তু অনেকগুলো তোমাদের ডেফিনেশন আমি দিছি। তো এখান থেকে বলছি তোমাদের কাছে যেটা সবচেয়ে ইজি মনে হয় তোমরা ওইটা ইউজ করবা। তো ওইখান থেকেই মূলত অ্যানালাইসিস করে যেটা সবাই মনে রাখতে পারবা, ওইভাবে আমি এই ব্রিফগুলো তোমাদেরকে দিছি। ক্লিয়ার কিনা বলো? আর এই ক্লাসগুলো অ্যাক্রোনিমস আর অ্যাব্রিভিয়েশন আলাদা ব্যাপার। অ্যাক্রোনিমসটা আমরা কি করতে পারি, এটা আমরা বলতেও পারি আবার লিখতেও পারি, কিন্তু অ্যাব্রিভিয়েশনটা শুধু আমরা লিখতে পারি কিন্তু বলতে পারি না। যেমন মিস্টার কথাটাকে আমরা যদি সংক্ষিপ্ত ফর্মে লিখি তাহলে কি এম আর ডট দেই, কিন্তু আমরা যখন বলি তখন কিন্তু মিস্টার মানে ফুল ফর্মটাই বলতেছি। প্রফেসর যখন বলি বাংলা মানে সংক্ষিপ্তভাবে লিখলে কি প্রফ লিখি, কিন্তু যখন বলি তখন কি প্রফেসর বলি। তো এগুলো হলো অ্যাব্রিভিয়েশনের উদাহরণ। কিন্তু পিন শব্দটা কিন্তু আমরা মুখে বলতে পারতেছি আবার লিখতেও পারতেছি। বিসিএস এই কথাটা কিন্তু আমরা বলতেও পারতেছি লিখতেও পারতেছি। তার মানে এই বিসিএস এবং পিন এগুলো হলো অ্যাক্রোনিমসের উদাহরণ। আর মিস্টার, প্রফেসর, অ্যাড এগুলো হলো তোমার অ্যাব্রিভিয়েশনসের উদাহরণ। বোঝাতে পারছি? দুইয়ের অধিক শব্দগুলো নিয়েই মূলত অ্যাক্রোনিমস হয়, আর এর কম থেকে হলো অ্যাব্রিভিয়েশন হয়। যদিও আমরা এই লিঙ্গুইস্টিক্সের এই ব্যাপারগুলো পড়ার আগে আমরা কিন্তু সকল কিছু বিসিএসকে আমরা
কি অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড হিসেবে জানতাম, কিন্তু এখন কিন্তু এটাকে আমরা কি বলবো, অ্যাক্রোনিমস বলবো। সকলের কাছে না, ব্লেন্ডিং আর কম্পাউন্ডিং আলাদা ব্যাপার। কম্পাউন্ডিং হলো দুইটা শব্দের পুরোটাই যাবে, আর ব্লেন্ডিং হলো কিছু কিছু অংশ যাবে। ওয়ার্ড ফরমেশনের ক্লাসের মধ্যে ডিটেলসে এটা আলোচনা করা আছে, খেয়াল করবা, ওয়ার্ড ফরমেশনের ক্লাস। তারপর হোয়াট ইজ সারফেস স্ট্রাকচার। সারফেস স্ট্রাকচারটা কি? ইট ইজ দ্য ওয়ে দ্য সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি স্ট্রাকচার অর রিটেন। এটা হলো একটা ধরন, একটা উপায়, যে উপায়ে একটা বাক্য আসলেই কি করা হয়েছে, গঠন করা হয়েছে কিংবা লেখা হয়েছে। মানে একটা সেন্টেন্সের বাহ্যিক যে গঠনটা, এটাই মূলত সারফেস স্ট্রাকচার, এসএস। অথবা ইট ইজ দ্য আউটার ফর্ম দ্যাট উই হেয়ার অর সি। অথবা এটা হলো একটা বাক্যের বাহ্যিক রূপ, যেটা আমরা শুনতে পারি কিংবা দেখতে পারি। আচ্ছা, তারপর হোয়াট ইজ ডিপ স্ট্রাকচার। ডিপ স্ট্রাকচারটা কি? ডিপ স্ট্রাকচার ইজ এ বেসিক অর আ কোর সেন্টেন্স দ্যাট লাইজ ইন আওয়ার ব্রেন। এটা আমাদের দরকার নাই। এটা হইছে, নিচেরটা দাও, এটা হইছে আমি তোমাদেরকে ইয়াতে পড়াইছিলাম, ক্লাস 3 অথবা 4 এর মধ্যে ছিল এটা। ইট মিনস, মানে ডিপ স্ট্রাকচার মিনস কোর অর আন্ডারলাইং মিনিং অর মেসেজ অব আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের যে গভীর বা অন্তর্নিহিত যে অর্থটা, এই অর্থটাই মূলত ডিপ স্ট্রাকচার। সকলের কাছে 45 অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো? 45 অবধি। ব্লেন্ডিং অ্যান্ড কম্পাউন্ডিং ক্লিয়ার করছি, মানে বুঝছো এটা? কম্পাউন্ডিং মানে হলো যেমন নোট বুক, এই যে নোট একটা শব্দ, বুক একটা শব্দ, তখন নোট প্লাস বুক এই দুইটা শব্দ মিলিত হয়ে নোটবুক হচ্ছে। হ্যান্ড প্লাস বুক, হ্যান্ডবুক, এই দুইটা শব্দ মিলিত হয়ে হ্যান্ডবুক। এই প্রক্রিয়াটা হলো কম্পাউন্ডিং। কিন্তু ব্লেন্ডিংটা কি? এখানে হলো কিছু কিছু শব্দের কি হবে, কিছু কিছু শব্দের কিছু অংশ যাবে, পুরো অংশটা যাবে না। একজন উদাহরণ দিছে তো, লাঞ্চ, এই যে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিত হয়ে ব্রাঞ্চ হয়ে গেছে, ওই রকম। ক্লিয়ার? আচ্ছা, দেখো পরবর্তী দেখো, হোয়াট ইজ ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, অথবা এটাকে পিএস গ্রামারও বলতে পারে। তো ফ্রেজ স্ট্রাকচার গ্রামার ইজ এ টাইপ অফ গ্রামার। এটা হলো এক ধরনের ব্যাকরণ that describes the structure of phrases and sentences in a language. একটা ভাষার যে শব্দাংশ কিংবা বাক্যের যে গঠন, এই গঠনটাকে যে বর্ণনা করে, এই বর্ণনাকারী একটা গ্রামারের নামই হলো পিএস গ্রামার বা ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। হোয়াট আর স্কেমাটা। স্কেমাটা কি? স্কেমাটা আর মেন্টাল স্ট্রাকচারস, এটা হলো মানসিক একটা গঠন that help us organize and understand information, যেটা আমাদেরকে বিভিন্ন তথ্য মানে সংগ্রহ করতে এবং বুঝতে সাহায্য করে। এই শব্দটা আমরা আগে পাই না, এখনই পাইছি। তারপর হোয়াট ইজ রিকারশন। রিকারশন কি? when rules can be applied more than once in producing sentences, যখন কোনো বাক্য উৎপাদন করতে একটা রুল, যে কোনো একটা নিয়ম একের অধিকবার বারবার প্রয়োগ করা যাবে, ওই প্রক্রিয়াটাকে রিকারশন বলা হয়। আমরা সিনট্যাকটিক প্রসেস একটা প্রশ্ন পড়ছিলাম, ওইখানে কিন্তু ছিল, যেমন প্রথমে পড়ছিলাম ওল্ড ম্যান, তখন এই রিকারশন প্রসেস অনুযায়ী আমরা এখানে কি বলছিলাম, পরবর্তীতে ওল্ড ব্লাইন্ড ম্যান, ওকে, ওল্ড পোর ম্যান, এরকম অনেক কি অ্যাডজেক্টিভ যোগ করতে পারি আমরা। এই যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা বারবার একটা জিনিস, একটা নিয়মকে বারবার অ্যাপ্লাই করতে পারতেছি, এই অ্যাপ্লাই করার প্রক্রিয়াটাই মূলত রিকারশন নামে পরিচিত। ক্লিয়ার? তারপর হলো এমবেডিং।
এমবেডিংটা কি, আমরা কি অনেক সময় দেখবা কিছু কিছু বাক্যের মধ্যে একটা অতিরিক্ত কথা বলি, একজন সম্পর্কে অতিরিক্ত কথা বলি, এই অতিরিক্ত কথাটা যে যুক্ত করছি, এই যুক্ত করার প্রক্রিয়াটাই মূলত এমবেডিং। দেখো, হোয়াট ইজ এমবেডিং? এমবেডিং ইজ এ সিনট্যাকটিক প্রসেস। এটা হলো একটা বাক্য গঠন সংক্রান্ত প্রক্রিয়া। ইন হুইচ, যেটার মধ্যে দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইজ সেট ইন দ্য মেইন ক্লজ। সাবঅর্ডিনেট মানে ডিপেন্ডেন্ট ক্লজ, যে নির্ভরশীল যে ক্লজটা হলো মেইন ক্লজের মধ্যে থাকে। The boy who is standing there is my friend. এই যে দেখো একটা সেন্টেন্স লিখলাম, the boy who is standing there is my friend। মেইন সেন্টেন্সটা কি? the boy is my friend, ওই ছেলেটা কি আমার বন্ধু, এটা কিন্তু মেইন। এটা হলো the boy is my friend, এটা হলো আমাদের মেইন ক্লজ। কিন্তু এখানে যে অতিরিক্ত একটা অংশ বললাম, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, যে কিনা এখানে দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে কথাটা অতিরিক্ত বলছি, এটাই মূলত সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো এই সাবঅর্ডিনেট ক্লজটা কোথার মধ্যে আছে? মেইন ক্লজের মধ্যে আছে। তো এই সংযুক্তকরণটাকেই মূলত এমবেডিং বলা হয়। তো সকলের কাছে এতটুকু ক্লিয়ার হয়েছে? দেন 50 নাম্বার কি বলছে? হোয়াট ডাজ আইসি স্ট্যান্ড ফর? আইসি দ্বারা কি বোঝানো হয়? ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট। এটার আর কিছু দিতে হবে না। ক্লিয়ার হয়েছে? 50টা ক্লিয়ার হয়েছে কিনা বলো? তার মানে এখানে তোমাদের অর্ধেকের বেশি তোমাদেরকে পড়ানো হয়েছে, আর অর্ধেকের কম হবে, অর্ধেককে লাইভ করানো হবে, তোমাদেরকে ভিডিওটা দেওয়া হবে। আচ্ছা, তোমাদেরকে 60টাই পড়ে ফেলি, তোমাদেরকে 60টাই পড়িয়ে ফেলি। দেখো 50 পড়ছে। হোয়াট ইজ টিজি গ্রামার? এই টিজি গ্রামার কিন্তু প্রথমে আমরা পড়ে আসছি যে হোয়াট ডাজ টিজি স্ট্যান্ড, মানে টিজি দ্বারা কি বোঝায়। তো চলো দেখি কি বলছে। ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার ইজ আ থিওরি অফ গ্রামার ডেভেলপড বাই লিঙ্গুইস্ট নোয়াম চমস্কি। তো এই ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার হলো একটা গ্রামারের তথ্য, যেই তথ্যটা নোয়াম চমস্কি ডেভেলপ করছে, হুইচ ডেসক্রাইবস হাউ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারস আর জেনারেটেড, যেটা বর্ণনা করে কিভাবে ভাষার গঠনগুলো কিভাবে জেনারেট হয়, উৎপাদন হয়, অ্যান্ড ট্রান্সফর্মড টু এক্সপ্রেস আইডিয়াস, এবং আমাদের চিন্তা ভাবনা প্রকাশ করার জন্য কিভাবে রূপান্তর করা হয়। এটা হলো টিজি গ্রামার। তারপর 52 নাম্বার, ডিফাইন প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স কি? প্র্যাগম্যাটিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং ইন কন্ট্রাস্ট। প্র্যাগম্যাটিক্স হলো পরিস্থিতিতে, সিচুয়েশনের ভিত্তিতে অর্থের যে আলোচনা, এটাই মূলত প্র্যাগম্যাটিক্স। সিচুয়েশন ভিত্তিক হবে। এই যে আমরা ভিক্টোরিয়ান পোয়েট্রিতে পড়ছিলাম, মাই লাস্ট ডাচেসের মধ্যে আই গেভ কমান্ডস দেন অল স্মাইলস স্টপ টুগেদার, এটার কিন্তু দুইটা মানে আছে। একটা হলো সিমান্ট্রিক্স মানে আক্ষরিক অর্থ, আরেকটা হলো সিম্বলিক্যাল বা হিডেন মিনিং। এখানে হলো সে যে তার স্ত্রীকে হত্যা করছে, এটা হলো প্র্যাগম্যাটিক্স। আর সিমান্ট্রিক্স কি? সে আদেশ করছে, তখন তার হাসি থেমে গেছে, এটা হলো সিমান্ট্রিক্স। তারপর বলছে হোয়াট ইজ কোহেরেন্স? কোহেরেন্সটা কি? কোহেরেন্স ইজ দ্য লজিক্যাল কানেকশন অফ আইডিয়াস ইন এ টেক্সট। একটা টেক্সটের মধ্যে আইডিয়াগুলোর মধ্যে যে যৌক্তিক সম্পর্ক থাকে, এই যৌক্তিক সম্পর্কটাই কি? কোহেরেন্স। তারপর হোয়াট ইজ কোহেশন? কোহেশন রেফার্স টু দ্য অর্গানাইজেশন অফ সেন্টেন্সেস। তো কোহেশন হলো বাক্যের যে গঠন বা কি বাক্যের যে সাজানোটা, এই সাজানোটাকে রেফার করে, নির্দেশ করে। দ্যাট ওয়ার্ক টুগেদার অ্যাজ আ হোল উইথিন আ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের মধ্যে সার্বিক মানে একটা পরিপূর্ণভাবে যেটা কাজ করে।
প্যারাগ্রাফের মধ্যে একটা সেন্টেন্সের মানে সাথে যদি পরবর্তী সেন্টেন্সের মিল না থাকে, এই মিলটা একটা সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের যে মিল, এই মিলটাই মূলত কোহেশন। ওকে, তারপর হোয়াট ইজ ইনফেকশন? ইনফেকশনটা কি? ইনফেকশন ইজ আ চেঞ্জ অ্যাট দ্য এন্ডিং অফ এ ওয়ার্ড। একটা শব্দের শেষের যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হলো ইনফ্লেকশন। টু এক্সপ্রেস আ গ্রামাটিক্যাল ফাংশন, এটা মূলত একটা ব্যাকরণগত কাজ বা ব্যাকরণগত বিষয় প্রকাশ করে। সাচেস যেমন টেন্স, মোড, পার্সন, নাম্বার, কেস, জেন্ডার। এখন তুমি মনে করো এতটুকু দিবা না, হ্যাঁ ফাইন, দিও না, তাহলে তুমি হলো ইনফ্লেকশন ইজ আ চেঞ্জ at the ending of a word to express a grammatical function, এতটুকু দিলেই হবে। বুঝাতে পারছি? 55 অবধি সকলের কাছে ক্লিয়ার হইছে? 55 অবধি সকলের কাছে ক্লিয়ার হইছে কিনা বলো? 55 অবধি সকলের কাছে ক্লিয়ার হইছে কিনা জানাও। তারপর হোয়াট ইজ সিমান্ট্রিক্স? সিমান্ট্রিক্সটা কি? সিমান্ট্রিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং উইদাউট কন্ট্রাস্ট। কোনো সিচুয়েশন, কোনো পরিপ্রেক্ষির ছাড়াই অর্থের আলোচনাটাই হলো সিমান্ট্রিক্স। হোয়াট ইজ হিপোনিম? হিপোনিম কি? হিপোনিম হলো ওয়ার্ডস দ্যাট বিলং টু এ ক্লাস, মানে একটা শব্দ যেটা একটা শ্রেণীর অন্তর্ভুক্ত, আর হিপোনিমস, এটাকেই মূলত হিপোনিমস বলা হয়। যেমন এখানে যদি আমি রোজ বলি, এই রোজ কোন ক্লাসের অন্তর্ভুক্ত, কোন গোত্রের অন্তর্ভুক্ত? ফুলের, ফ্লাওয়ারের। তো এই রোজ বললেই কি আমি ইনডিরেক্টলি ফ্লাওয়ারকে বোঝাচ্ছি। তো এইরকম ব্যাপারটাই মূলত হিপোনিম। বোঝাতে পারছি? তারপর হোমোফোন। হোমোফোন, আ হোমোফোন ইজ আ ওয়ার্ড। হোমোফোন হলো একটা শব্দ দ্যাট সাউন্ডস দ্য সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড, যেটা অন্য একটা শব্দের মতোই সাউন্ড করে, বাট হ্যাজ আ ডিফারেন্ট মিনিং, কিন্তু এটার ভিন্ন অর্থ আছে, অ্যান্ড ওফেন আ ডিফারেন্ট স্পেলিং, এবং এটার ভিন্ন কি থাকে? স্পেলিংও হয়। যেমন এই যে সান আর হলো সান, এই প্রথমটা কি সূর্য, দ্বিতীয়টা পুত্র, দুইটার উচ্চারণ কিন্তু সেম, কিন্তু মিনিং আলাদা। এটা হলো হোমোফোন। ওয়ার্ড ফরমেশনের মধ্যে আমরা হোমোফোনটা মনে হয় পড়ি নাই, এটা মনে হয় আজকেই প্রথম পড়ছো। হোমোনিম পড়ছি। ওকে, হোয়াট ইজ হোমোনিম? হোমোনিম ইজ আ ওয়ার্ড। হোমোনিম হলো একটা শব্দ দ্যাট ইজ রিটেন অ্যান্ড প্রনাউন্সড ইন দ্য সেম ওয়ে, যেটা লেখা হয় এবং উচ্চারণ করা হয় একইভাবে, বাট হুইচ হ্যাজ এ ডিফারেন্ট মিনিং, কিন্তু যেটার ভিন্ন অর্থ আছে। যেমন ব্যাট, যখন এটা খেলার সময় ব্যবহৃত হবে তখন এটা হচ্ছে খেলার ব্যাট, কিন্তু যখন মানে প্রকৃতির কোনো কিসের কীটপতঙ্গের নাম বোঝানো হবে তখন এটা কি একটা ব্যাট মানে হলো বাদর, পশু বাদর। তো বাদরের কথা, যখন কোনো প্রাণীর কথা বলবে তখন এটা বাদর বোঝাবে, আবার যখন খেলার জিনিস বোঝাবে তখন এটা ব্যাট বোঝাবে। বোঝাতে পারছি? তারপর 60 নাম্বার, হোয়াট ইজ অ্যান্টোনিম? অ্যান্টোনিম তো বুঝি বিপরীত শব্দ। আ ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড ইজ কল্ড অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম হলো একটা শব্দ যে শব্দটা কি a word that is opposite in meaning to another word। তো এটা হলো একটা শব্দ অন্য একটা শব্দের অর্থের দিক থেকে ভিন্ন, এই শব্দটাকেই মূলত অ্যান্টোনিম বলা হয়, মানে বিপরীত শব্দ।
আ ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড, একটা শব্দ যেটা কিনা অন্য একটা শব্দের অর্থের দিক থেকে ভিন্ন, ইজ কল্ড অ্যান্টোনিম, এটাকেই মূলত অ্যান্টোনিম বলা হয়। তো 60টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। খুব সম্ভবত এই যে কেয়ার গিভার স্পিচ, এই এই ব্রিফটা আমি হ্যান্ড নোটের মধ্যে খুব সম্ভবত এটা কারেকশন করে দিচ্ছিলাম, এটা একটু খেয়াল করবা। 60টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। তো 2 নাম্বার পার্টের মধ্যে হলো তোমার 28 না 32 থেকে খুব সম্ভবত, আচ্ছা দেখে নেই কারণ এটা তো আমার টাইটেল দিতে হবে।